জামিলুর রহমান সাহেবের বাড়িতে আজ ভয়াবহ উত্তেজনা। তিনি অফিসে যাননি। বারান্দার বেতের চেয়ারে বসে আছেন, হাতে মোটা একটা দড়ি। তার সামনের টেবিলে চা দেওয়া হয়েছে। তিনি চা খাচ্ছেন না, চা ঠান্ডা হচ্ছে। আজ টোকন শোভন দুই ভাইকে শাস্তি দেওয়া হবে। এই শাস্তি মাঝে মধ্যেই দেয়া হয়। শাস্তি প্রক্রিয়া ভয়াবহ। ফাতেমা চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছেন। শোভন টোকনকে ঘরে ঢুকিয়ে তালা মেরে দেয়া হয়েছে। যথাসময়ে তালা খুলে জামিলুর রহমান সেই ঘরে দড়ি হাতে ঢুকবেন। ভেতর থেকে দরজা বন্ধ করে দেবেন। পরের 1 ঘন্টা ভেতর থেকে পশুর গোঙানির মতো শব্দ আসবে। ফাতেমা স্বামীর সামনে দাঁড়ালেন, নিচু গলায় বললেন, চা ঠান্ডা হয়ে গেছে, আর এক কাপ বানিয়ে দেব? জামিলুর রহমান বললেন, না। ওরা কি করেছে? কি করেছে তোমার জানার দরকার নেই। ফাতেমা প্রায় ফিসফিস করে বললেন, ছেলে মানুষ। জামিলুর রহমান উত্তরে বললেন, 2 দিন পর এসএসসি পরীক্ষা দেবে, ছেলে মানুষ মোটেই না। দাড়ি গো ফুটে গেছে, ছেলে মানুষ কি? তুমি তো সকালে চা খাওনি, চা বানিয়ে দিচ্ছি, চা খাও, তারপর যা ইচ্ছা করো। তুমি বাবা, তুমি তো শাসন করতেই পারো, আমার এই অনুরোধটা রাখো। জামিলুর রহমান বললেন, যাও, চা আনো। ফাতেমাকে যত বোকা মনে হয় তত বোকা তিনি বোধ হয় না। চা বানানোর কথা বলে তিনি সময় নিচ্ছেন। যত সময় যাবে রাগ তত পড়বে। চা বানিয়ে সুপ্রভার হাতে দিয়ে পাঠাতে হবে। মানুষটা একমাত্র সুপ্রভার সঙ্গে সহজভাবে কথা বলে। সুপ্রভা হাত নেড়ে নেড়ে কী সব গল্প করে, মানুষটা আগ্রহ নিয়ে শোনে। সুপ্রভাকে বলতে হবে মজার কোনো দীর্ঘ গল্প, সে যেন শুরু করে। ফাতেমা নিজেই চা বানাতে গেলেন। অনেক দিন চুলার পাশে যান না। শরীর ক্রমেই ভারী হয়ে যাচ্ছে। আগুনের আঁচ আজকাল আর সহ্য হয় না। মাথা দপদপ করে। তালাবন্ধ ঘরের খাটে শোভন টোকন বসে আছে। শোভনকে মোটেই চিন্তিত মনে হচ্ছে না, তবে টোকন ভয় পেয়েছে। তার মধ্যে ছটফটানির ভাব স্পষ্ট। সে বারবারই বন্ধ দরজার দিকে তাকাচ্ছে। তাদের অপরাধ মোটামুটি গুরুতর। এই অপরাধ আগে কয়েকবার করেছে, ধরা পড়েনি। আজ সকালে ধরা পড়ে গেছে। ধরা পড়ার কোনো কারণ ছিল না। দুই ভাইয়ের হিসেবে সামান্য গণ্ডগোল হয়েছে। জামিলুর রহমান সকালবেলা বাথরুমে অনেকখানি সময় কাটান। তিনি খবরের কাগজ নিয়ে বাথরুমে ঢোকেন এবং কাগজ শেষ করে বের হন। খুব কম করে হলেও 15 মিনিট সময় লাগে। বাবার কোটের পকেট থেকে মানিব্যাগ বের করে কিছু টাকা সরানোর জন্য এই সময়টা যথেষ্ট। তারা তাই করল, কিন্তু সামান্য গণ্ডগোল হয়ে গেল। মানিব্যাগ থেকে টাকা বের করার সময় জামিলুর রহমান শোবার ঘরে ঢুকলেন। জামিলুর রহমান বললেন, তোরা আয় আমার সঙ্গে। তারা বাবার সঙ্গে গেল। এখানে আরও একটা ভুল করা হলো। তারা দৌড়ে পালিয়ে যেতে পারত। পালিয়ে যাওয়া হলো না। জামিলুর রহমান দুই ছেলেকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিলেন। শোভনের পানির পিপাসা পেয়েছে। শাস্তি কখন শুরু হবে বলা যাচ্ছে না। পানি খেয়ে নিতে পারলে ভালো হতো। পেছনের দিকের জানালাটা খোলা। সেই জানালা দিয়ে এক জগ পানি যদি কেউ দিত। শোভন খাট ছেড়ে জানালার পাশে এসে দাঁড়ালো। জানালায় লম্বা করে শিক বসানো। একটা শিক বাঁকানো কোনো কঠিন কাজ না। শাবল দিয়ে চার দিলেই শিক পাকবে। দারোয়ান ভাইয়ের ঘরে শাবল আছে। জানালার পাশে ইমনের মুখ দেখা গেল। ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে। টোকন শোভন দুই ভাইয়েই তার খুব প্রিয় মানুষ। রাতে সে এই ঘরে তাদের সঙ্গে ঘুমায়। এদের ভয়াবহ শাস্তি কিছুক্ষণের মধ্যে শুরু হবে ভাবতেই তার বুক শুকিয়ে আসছে। এর আগেরবার শোভন অজ্ঞান হয়ে পড়েছিল। ডাক্তার আনতে হয়েছে, স্যালাইন দিতে হয়েছে। আজও নিশ্চয়ই সেরকম হবে। ইমন, হুম, যা চট করে এক জগ পানি নিয়ে আয়। ইমন ছুটে গেল পানি আনতে। পানির জগ শিকের ফাঁক দিয়ে ঢুকছে না। সে জগ বদলে 2টা পানির বোতল নিয়ে এলো। শোভন বলল, বাবা কি করছে রে? চা খাচ্ছেন। হাতে দড়ি আছে? হুম। তুই একটা কাজ কর, দারোয়ান ভাইয়ের ঘর থেকে শাবলটা নিয়ে আয়। শাবল দিয়ে শিকে চার দিয়ে শিক বাকিয়ে ফেলবি। আমরা পগার পার হয়ে যাব। পারবি না? পারবো। তাহলে দেরি করিস না। ইমন শাবল আনতে ছুটে গেল। জানালার শিক বাঁকানোর কাজটা খুব সহজেই হয়ে গেল। দুই ভাই মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল।
জামিলুর রহমান তালা খুলে কিছুক্ষণ চুপ করে থেকে শীতল গলায় ডাকলেন, ইমন। ইমন ফ্যাকাশে মুখে ঘরে ঢুকল। জামিলুর রহমান বললেন, তুই কাঁপছিস কেন? তুই কি করেছিস? ওদের সাহায্য করেছিস? ইমন হ্যাঁ সূচক মাথা নাড়ল। কিভাবে সাহায্য করেছিস? শাবল এনে দিয়েছি। তোর শার্ট খোল। ইমন শার্ট খুলল। বিছানায় উপুড় হয়ে থাক। আজ তোকে এমন একটা শিক্ষা দেব যে জীবনে কখনো অপরাধীকে সাহায্য করবি না। জামিলুর রহমান ভেতর থেকে দরজা বন্ধ করে দড়ি হাতে নিলেন। ইমন দাঁত কামড়ে পড়ে আছে। তার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে। দরজা বন্ধ। ইচ্ছা থাকলেও কেউ তাকে বাঁচানোর জন্য আসবে না। প্রচণ্ড শারীরিক যন্ত্রণার সময় কোনো প্রিয়জনকে ডাকতে ইচ্ছা করে। ইমন ফিসফিস করে ডাকছে, ছোট চাচা, ও ছোট চাচা। বাতাস কেটে দড়ি শাঁ শাঁ শব্দে নিচে নেমে আসছে। এই শব্দে ইমনের ডাকাডাকি চাপা পড়ে যাচ্ছে। ইমন অজ্ঞান হয়ে যাবার আগ মুহূর্তে দেখল জানালার শিক ধরে মিতু এসে দাঁড়িয়েছে। মিতুর গোলাকার মুখ লালচে হয়ে আছে। মিতু তীব্র স্বরে সারা বাড়ি কাঁপিয়ে চিৎকার করে তার বাবাকে নিষেধ করছে। এরপরে কি ঘটেছে ইমনের মনে নেই। সন্ধ্যাবেলা ফিরোজ এসে হতভম্ব। ইমন অর্ধচেতনের মতো পড়ে আছে। তার সারা গায়ে ব্যান্ডেজ, শরীরে জ্বর, ঠোঁট কেটে ফুলে উঠেছে। ফিরোজ বলল, তোর কি হয়েছে? ইমন বলল, কিছু হয়নি। কিছু হয়নি মানে? কে তোকে মেরেছে? বড় মামা। তোর বড় মামা কি পাগল? এইভাবে কেউ কাউকে মারে? সে পেয়েছে কি? বাড়িতে জায়গা দিয়ে মাথা কিনে নিয়েছে? তোর এখানে থাকতে হবে না, তুই চল তো। কোথায় যাব? আমার সঙ্গে যাবি, আমার মেসে থাকবি, মেসে থেকে পড়াশোনা করবি। তোকে আমি এই বাড়িতে রাখবো না। মা যেতে দেবে না ছোট চাচা। যেতে দেবে না মানে? অবশ্যই যেতে দিতে হবে। আমি ভাবির সঙ্গে কথা বলছি। ফিরোজ দোতলায় উঠে গেল। সুরাইয়া দোতলার বারান্দার টুলের উপর বসেছিলেন। তার হাতে একটা বই। বইটার নাম স্বপ্নতথ্য। স্বপ্নের ব্যাখ্যা দেওয়া। স্বপ্নের ব্যাখ্যা পড়তে তার ভালো লাগে। ফিরোজকে দেখে তিনি বই বন্ধ করলেন। তার চোখে ঈষৎ বিরক্তি দেখা গেল। ভাবি কেমন আছেন? ভালো। ইমনের কি অবস্থা আপনি দেখেছেন? দেখিনি, শুনেছি। অপরাধ করেছে, শাস্তি পেয়েছে। এইভাবে কেউ কাউকে মারে? ভাইজানের রাগ বেশি। তিনি যা করেছেন ঠিকই করেছেন। শাসনের দরকার আছে। শুধু আদরে কিছু হয় না। ভাবি, আমি তো ইমনকে এখানে রাখবো না। তুমি তাকে রাখা না রাখার কে? তুমি তাকে কোথায় নিয়ে রাখতে চাও? তোমার মেসে? খামাখা রাগ দেখিও না, খামাখা আদরও দেখিও না। ভাবি, আমি কোনো রাগ দেখাচ্ছি না। আমার মনটা খুব খারাপ হয়েছে। এইসব মন খারাপের কোনো দাম নেই। মাসে 2 মাসে একবার আসবে, সাথে থাকবে সস্তা কিছু খেলনা, খানিকক্ষণ কচলাকচলি করে চলে যাবে। এসব আদরের মানে কি? ভাবি, আপনি আমার উপর কেন রাগ করছেন বুঝতে পারছি না। আমি রাগ করছি না তো। তোমার উপর রাগ করবো কেন? ফিরোজ হতাশ গলায় বলল, ভাবি, আজ রাতটা আমি এই বাড়িতে থেকে যাব। ওর খুব জ্বর। ইমনের সঙ্গে ঘুমিয়ে থাকি। ওর পাশে কারোর থাকা দরকার। সুরাইয়া স্বপ্ন তথ্যের বই খুলতে খুলতে শুকনো গলায় বললেন, বাড়তি আদর দেখানোর কোনো দরকার নেই। ওদের কপালে অনাদর লেখা। আমি চাই ওরা যেন অনাদরেই মানুষ হয়। আপনি কি ইমনকে দেখেছেন? না। আপনার কি উচিত না ওর পাশে কিছুক্ষণের জন্য হলেও বসা? শোনো ফিরোজ, আমার কি উচিত বা অনুচিত এই উপদেশ তুমি আমাকে দিতে এসো না। আমি কাউকে উপদেশ দেই না। আমিও চাই না কেউ আমাকে উপদেশ দিক। এক কাজ করো, আজ তুমি চলে যাও, অন্য একদিন এসো। আজ তুমি উত্তেজিত। আমি নিজে সারাক্ষণ উত্তেজনার মধ্যে থাকি। অন্যের উত্তেজনা আমার ভালো লাগে না। চলে যেতে বলছেন? হ্যাঁ, চলে যেতে বলছি। আচ্ছা, আমি জামিল ভাইয়ের সঙ্গে একটু কথা বলে যাই। অবশ্যই তুমি তার সঙ্গে কথা বলবে না। সুরাইয়া স্বপ্নের বই খুলে বসলেন। সাপ দেখলে শত্রু বৃদ্ধি পায়। সাপ কামড়াতে দেখলে অসুখ হয়। সাপ মারতে দেখা শুভ, শত্রু বিনাশ হয়। সাপ ও সাপিনীকে শঙ্খ লাগা অবস্থায় দেখলে ধন প্রাপ্তি কিংবা পুত্র সন্তান প্রাপ্তি। ইমনের জ্বর কমেছে। দুপুরে 102 ছিল, এখন 100।
ঘুমের ওষুধ দেওয়ার কারণে সে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছে। সারাদিনে কিছু খায়নি। কিছুক্ষণ আগে এক বাটি স্যুপ খেয়েছে। তার মাথার কাছে সুপ্রভা বসে আছে। সুপ্রভা তাকে গল্পের বই পড়ে শোনাচ্ছে। ইমনের গল্প শুনতে মোটেও ভালো লাগছে না। বেচারি এত আগ্রহ নিয়ে পড়ছে বলে ইমন কিছু বলছে না। সুপ্রভা মাথা দুলিয়ে দুলিয়ে পড়ছে। ইমনের মনে হলো, তার বোনটা তো ওই তো কিছুদিন আগেই হামাগুড়ি দিত, আজ এত বড় হয়ে গেছে, ভাইকে বই পড়ে শোনাচ্ছে। কি আশ্চর্য! সুপ্রভা ঋণ ঋণে গলায় পড়ছে। লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু চোখের সামনে থেকে বইটা সরিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন, রামমোহন রায়ের নাতি ছিল, সেটা জানতেন? ফেলুদার মুখের ওপর রুমাল চাপা, তাই সে শুধু মাথা নাড়িয়ে না জানিয়ে দিল। সুরাইয়া আয়নার সামনে বসে আছে। তার চোখে মুখে হতভম্ব ভাব। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে সিথির কাছের কিছু চুল তামাটে হয়ে আছে। কি ভয়ঙ্কর কথা! চুল পেকে যাচ্ছে, নাকি হলুদ টলুদ জাতীয় কোনো রং লেগেছে? হলুদ রং লাগবে কিভাবে? কত বছর হলো সে রান্নাঘরে যায় না। সুরাইয়া তীক্ষ্ণ গলায় ডাকলেন, সুপ্রভা। সুপ্রভা দরজা ধরে দাঁড়ালো। সে আজ শখ করে তার মার শাড়ি পরেছে। নীল শাড়িতে সাদা সাদা বুটি। শাড়িটা যে এত সুন্দর আগে বোঝা যায়নি, পরার পর বোঝা যাচ্ছে। শাড়ি পরার জন্য তাকে এত বড় লাগছে যে মনেই হচ্ছে না তার বয়স মাত্র ১৩। মনে হচ্ছে তরুণী এক মেয়ে যে সুযোগ পেলেই সবার চোখ এড়িয়ে তার ছেলে বন্ধুর সঙ্গে টেলিফোনে গল্প করে। সুপ্রভা এমনিতেই দেখতে সুন্দর। শাড়ি পরায় আজ তাকে অন্যরকম সুন্দর লাগছে। একটু আগে মিতু তাকে দেখে বলেছে, সুপ্রভা, খবরদার, শাড়ি পরবি না, হিংসায় আমার শরীর জ্বলে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে দেখবি সারা গায়ে ফোস্কা উঠে যাবে। সুরাইয়া মেয়েকে দেখে বলল, সুপ্রভা, দেখ তো আমার মাথার চুল পেকে যাচ্ছে নাকি? সুপ্রভা বলল, হুম। হুঁ আবার কি ধরনের কথা? হয় বল হ্যাঁ, নয় বল না। চুল পেকেছে? সুপ্রভা ক্ষীণ গলায় বলল, হ্যাঁ। সুরাইয়া তীব্র গলায় বলল, চুল পাকবে কেন? এখনই কেন চুল পাকবে? সুপ্রভা এই প্রশ্নের কি জবাব দেবে বুঝতে পারছে না। চুল পেকে গেলে সে কি করবে? সে তো আর ১০০ বছরের পুরানো ঘি মায়ের মাথায় মাখিয়ে তার চুল পাকায়নি। এমনিতেই সে মায়ের ভয়ে অস্থির হয়ে থাকে। আজ সকাল থেকে ভয় বেশি লাগছে। কারণ বান্ধবীর জন্মদিনে যাবার কথা যখন বলা হয়েছে, মা বিশ্রী করে তাকিয়েছেন, কিছু বলেননি। অথচ আগেভাগে কথা ঠিক হয়ে আছে সবাই দল বেঁধে শাড়ি পরে যাবে, রাতে ওই বাড়িতে থাকবে, সারা রাত গল্প করবে। তাদের বাড়িতে লেজার ডিস্ক প্লেয়ার আছে, সে লেজার ডিস্কে ছবি দেখা হবে। যে ছবি দেখা হবে সেই ছবিও এনে রাখা হয়েছে, সাউন্ড অফ মিউজিক। শাড়ি পরেছিস কেন? সুপ্রভা খুবই অবাক হলো। সে মাকে জানিয়েই শাড়ি পরেছে। আলমিরা থেকে মা নিজেই শাড়ি বের করে দিয়েছেন। এখন হঠাৎ এই কথা কেন? শাড়ি পরার এইসব ঢং কোত্থেকে শিখলি? তুই কোথায় আছিস তুই জানিস না? পরের বাড়িতে দাসীর মতো পড়ে আছিস। রং করতে লজ্জা লাগে না, বেহায়া মেয়ে? সুরাইয়া দম নেবার জন্য থামলেন। সুপ্রভা ভাবল এই ফাঁকে সে সরে যাবে। তবে এই কাজটা করাও ঠিক হবে না। সবচেয়ে ভালো হয় সে যদি মাকে রাগ ঝাড়ার পুরো সুযোগটা দেয়। ঢঙের মেয়ে, ঢং তো ১৬ আনার উপর ২ আনা ১৮ আনা শিখেছিস। যা শেখার তা তো শিখছিস না। অঙ্কে পেয়েছিস ১১। এমন কোনো মেয়ে আছে যে অঙ্কে ১১ পায়? বল, আছে কোনো মেয়ে? দে, কথা জবাব দে। চুপ করে থাকলে টেনে জিভ ছিঁড়ে ফেলবো। সুপ্রভা মনে মনে মায়ের কথার জবাব দিল। এই কাজটা সে ভালো পারে। মা যখন প্রশ্ন করতে থাকে তখন সে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে ঠিকই, তবে মনে মনে প্রতিটি প্রশ্নের জবাব দেয়। যে কোনো প্রশ্নই মা ৩ বার ৪ বার করে করেন। মার একই প্রশ্নের জবাব সুপ্রভা ভিন্ন ভিন্নভাবে দেয়। তার বেশ মজা লাগে। কি, সার্কাসের সঙের মতো দাঁড়িয়ে আছিস কেন? কথার জবাব দে। আছে কোনো মেয়ে যে অঙ্কে ১১ পায়? সুপ্রভা মনে মনে বলল, হ্যাঁ মা, আছে। নন্দিতা বলে একটা মেয়ে আমাদের ক্লাসে আছে, সে পেয়েছে ৯। তোমার যদি বিশ্বাস না হয় তুমি নন্দিতার কাছে টেলিফোন করে জেনে নিতে পারো। ওরা দারুণ বড় লোক। ওদের বাড়িতে ৩টা টেলিফোন। নন্দিতাও আজ জন্মদিনে যাবে। নন্দিতা পরবে লাল সিল্কের শাড়ি, রাজশাহী সিল্ক। সেরিকালচার বোর্ডে তার এক মামা চাকরি করেন, তিনি এনে দিয়েছেন।
সুরাইয়া বললেন, তুই এখনই শাড়ি খোল, বই খাতা নিয়ে বস, ইমনকে বল অঙ্ক দেখিয়ে দিতে। সুপ্রভা মনে মনে বলল, দুপুরবেলা বই নিয়ে বসবো কেন মা? ইমন ভাইয়াকেও অঙ্ক দেখিয়ে দিতে বলা যাবে না, তার জ্বর। সে বিছানায় শুয়ে কো কো করছে। শাড়ি খুলে ফেলতে বলছো, খুলে ফেলছি, কিন্তু কোন কাপড়টা পরবো তাও বলে দাও। যা পরবো সেটা নিয়েই তো তুমি কথা শোনাবে। এত কথা শুনতে কারোর ভালো লাগে না। বাবা যে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, আমার ধারণা তোমার কথা শুনে পালিয়ে গেছে। এবং সে নিশ্চয়ই লক্ষ্মী টাইপ কোনো একটা মেয়েকে বিয়ে করেছে, যে মেয়ে 10টা কথার উত্তরে একটা কথা বলে, তোমার মতো ক্যাট ক্যাট করে না। সুপ্রভা মার সামনে থেকে সরে গেল। তাকে দেখে মনেও হবে না সে মনে দুঃখ পেয়েছে বা মন খারাপ করেছে, বরং মনে হবে একটু আগে তার জীবনে মজার একটা ঘটনা ঘটেছে। সেই আনন্দেই সে ঝলমল করছে। সুপ্রভা একতলায় মিতুর ঘরে ঢুকল। রাতে সে মিতুর সঙ্গে ঘুমায়। মিতুর ঘরটাই তার ঘর। মিতু আপার ঘরে থাকতে তার ভালোই লাগে, তবে আরও ভালো লাগতো যদি তার নিজের কোনো ঘর থাকতো। পুরো ঘরটা সে সাজাতো নিজের মতো করে। ঘরে খাট রাখত না, নন্দিতার মতো মেঝেতে একটা ফোম বিছিয়ে রাখত। নিজের একটা সিডি প্লেয়ার থাকতো, সারাক্ষণ গান শুনত। মিতু কাঁচা কলার ভর্তা বানাচ্ছিল। কাঁচা কলা কুচি কুচি করে কেটে তার সঙ্গে তেঁতুল, কাঁচামরিচ, লবণ মিশিয়ে ভর্তা। কাঁচা কলার কষের সঙ্গে পরিমাণ মতো তেঁতুল মিশাতে পারলে অসাধারণ একটা জিনিস তৈরি হয়। তেঁতুলের পরিমাণ ঠিক করাটাই জটিল। বেশি হলেও ভালো লাগবে না, কম হলেও ভালো লাগবে না। যে কোনো ধরনের ভর্তা বানানোর ব্যাপারে মিতু মোটামুটি একজন বিশেষজ্ঞ। সুপ্রভা মিতুকে ডাকে ভর্তা রানী। সুপ্রভা হাত বাড়িয়ে বলল, দেখি আপা কেমন হয়েছে। মিতু বিরক্ত গলায় বলল, আগে বানানো হোক, তারপর দেখবি। তুই যা, চট করে রান্নাঘর থেকে ধনেপাতা নিয়ে আয়, অল্প ধনেপাতা কচড়ে দি। ধনেপাতা দিও না আপা, কলা ভর্তায় ধনেপাতার গন্ধ ভালো লাগে না। তোকে মাতব্বরি করতে হবে না, যা করতে বলছি কর। সুপ্রভা ধনেপাতা আনতে গেল। মিতু কি মনে করে যেন মুখ টিপে হাসল। সব মানুষের কিছু বিচিত্র স্বভাব আছে, মিতুরও আছে। তার বিচিত্র স্বভাবের একটা হচ্ছে যখন একা থাকে তখনই সে মুখ টিপে হাসে। আশেপাশে কেউ থাকলেই সে গম্ভীর। তখন তাকে দেখলে মনে হবে কাজ ছাড়া সে কিছু বোঝে না। কাজের বাইরের সব কিছুই তার অপছন্দ। সুপ্রভাত ধনেপাতা নিয়ে উপস্থিত হলো। মিতু বলল, ইমনের জ্বর কত জানিস? না। 104। আমি ঠিক করেছি ওর গায়ে পানি ভর্তি একটা কাপ 1 ঘন্টা বসিয়ে রাখবো। জ্বরের তাপে পানি গরম হবে, সেই পানি দিয়ে আমি চা বানিয়ে খাবো। সুপ্রভা খিলখিল করে হাসতে লাগলো। মিতু আপাকে এই জন্যই তার এত ভালো লাগে। গম্ভীর মুখে এমন মজার মজার কথা বলবে যে হাসতে হাসতে পেট ব্যথা শুরু হয়ে যায়। হাসি দেখে মিতু আপা আবার বিরক্ত হয়ে ধমক দেয়। কি আশ্চর্য মেয়ে, নিজেই হাসাবে আবার নিজেই ধমকাবে। সুপ্রভা, হাসি থামা। বিশ্রী শব্দ করে হাসছিস কিভাবে? তুই তো হায়না না, মানুষ। তোর হাসি শুনে মনে হচ্ছে একটা মহিলা হায়না হাসছে। হাসি বন্ধ কর। সুপ্রভা হাসি বন্ধ করতে চেষ্টা করছে, পারছে না। মিতু আপাকে দেখতে সুন্দর লাগছে। মিতু আপা কোনো রকম সাজগোজ করে না, অথচ তাকে দেখে মনে হয় সব সময় বাইরে যাবার জন্য সেজে আছে। সুপ্রভা, আয় একটা কাজ করি। ইমনের কাছে একটা উড়ো চিঠি পাঠাই। কি উড়ো চিঠি? প্রেমের চিঠি। কোনো একটা মেয়ে লিখেছে এরকম, ভুল বাংলায় আজে বাজে টাইপ। চিঠি পড়ে তার আত্মা কেঁপে উঠবে, কাউকে বলতেও পারবে না, মুখ শুকনা করে ঘুরবে। আমরা দূর থেকে মজা দেখব। আইডিয়াটা কেমন? ভালো, খুব ভালো। চিঠিটা আমরা পোস্ট অফিস থেকে রেজিস্ট্রি করে পাঠাবো। চিঠিটা কে লিখবে, তুমি? তোমার হাতে লেখা চিনে ফেলবে তো। আরে আমার 4-5 রকম হ্যান্ডরাইটিং আছে, চেনার কোনো উপায়ই নেই। তাহলে আপা চলো লিখে ফেলি। বললেই তো লিখে ফেলা যায় না, চিন্তা ভাবনা করে লিখতে হবে। রাতে লিখব। শুরুটা হবে কিভাবে জানিস? ওগো আমার প্রাণ পাখি বুলবুলি। সুপ্রভা আবারও খিলখিল করে হেসে উঠল। মিতু বিরক্ত গলায় বলল, বললাম না হায়নার মতো হাসবি না। হাসি আসলে কি করব? হাসি আসলে হাসি চেপে রাখবি। হাসলে মেয়েদের যত সুন্দর লাগে, হাসি চেপে রাখলে তার চেয়ে 10 গুণ বেশি সুন্দর লাগে। তোমাকে কে বলেছে? আমাকে কিছু বলতে হয় না, আমি হচ্ছি সব জানতা। সব কিছু জানি এবং ম্যানেজ মাস্টার, সব কিছু ম্যানেজ করতে পারি।
তুমি কি মাকে বলে আমার বান্ধবীর বাসায় যাবার ব্যাপারটা ম্যানেজ করতে পারবে? আজ রাতে ওর বাসায় থাকার কথা। অবশ্যই ম্যানেজ করতে পারবো। আমার কাছে এটা কোনো ব্যাপারই না। তাহলে তুমি আমাকে যাবার ব্যবস্থা করে দাও। আমি কেন করে দেব? তোর সমস্যা তুই দেখবি। সুপ্রভা মন খারাপ করা গলায় বলল, আপা, আমার মাঝে মাঝে মনে হয় তুমি খুব কঠিন হৃদয়ের মহিলা। মিতু সহজ গলায় বলল, ভুল বললি। আমি কঠিন হৃদয়ের মেয়ে, এটা মাঝে মাঝে মনে হবার ব্যাপার না, সব সময় মনে হবার ব্যাপার। মিতু উঠে দাঁড়ালো। মিতুর সঙ্গে সঙ্গে সুপ্রভা উঠে দাঁড়ালো। মিতু বিরক্ত গলায় বলল, তুই ছায়ার মতো সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকিস না তো, বিরক্ত লাগে। তুমি যাচ্ছ কোথায়? ছাদ পিছল হয়ে আছে। আপা, তুমি ছাদে যেও না। রেলিং নেই ছাদে, ধপাস করে পড়বে। পড়ি যদি সেটা আমার সমস্যা, তোর সমস্যা না। মিতু ছাদের দিকেই যাচ্ছে। যাবার আগে সে ফুপুর সঙ্গে দুই একটা কথা বলে যাবে বলে ঠিক করল। শক্ত কিছু কথা। এই মহিলাকে তার ইদানিং অসহ্য বোধ হচ্ছে। মুশকিল হচ্ছে আগ বাড়িয়ে কঠিন কথা শুরু করা যায় না। ফুপু তার সঙ্গে কখনো কঠিন কিছু বলেন না। বললে সুবিধা হতো, কোমর বেঁধে ঝগড়া করা যেত। সুরাইয়া মিতুকে দেখে সহজ গলায় বলল, কি ব্যাপার মিতু? মিতু বলল, কলার ভর্তা বানিয়েছি, খাবে? না। খেয়ে দেখো না, ভালো হয়েছে। ইচ্ছে করছে না। তোর ইউনিভার্সিটি কেমন লাগছে? ভালোও লাগছে না, মন্দও লাগছে না, সমান সমান লাগছে। আশ্চর্য, ওই দিন দেখেছি লাল হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিস, আজ একেবারে ইউনিভার্সিটি। লাল হাফ প্যান্ট? হ্যাঁ, লাল হাফ প্যান্ট। আমার সব পরিষ্কার মনে আছে। আমাকে দেখে জিভ বের করে ভেংচি কাটলি। তোমার পুরানো দিনের কথা খুব মনে থাকে তাই না ফুপু? হ্যাঁ, মনে থাকে। ফুপু, তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। আমি তো কাউকেই কোনো অনুরোধ অনুরোধ করি না, তোমাকে করছি। কি অনুরোধ? সুপ্রভার এক বান্ধবীর জন্মদিন। সুপ্রভার খুব ইচ্ছা জন্মদিনে যায়। ওকে যেতে দিও। যেতে চাইলে যাবে, যেতে না দেবার কি আছে? রাতটা ওই বাড়িতে থাকবে, বান্ধবীরা মিলে হইচই গল্পগুজব করবে, সকালে চলে আসবে। আমি বিকেলে দিয়ে আসবো, সকালে নিয়ে আসবো। কাল আমার ক্লাস নেই। ঠিক আছে। ফুপু, কলা ভর্তা একটু খেয়ে দেখো না, ভালো লাগবে। একটু মুখে দিলেই আরও খেতে চাইবে। সুরাইয়া খানিকটা ভর্তা হাতে নিলেন, তবে মুখে দিলেন না। মিতু চলে গেল ছাদে। সুপ্রভার অনুমতি এত সহজে আদায় হয়ে যাবে সে ভাবেনি। তার ধারণা ছিল অনেক যুক্তি টুক্তি দাঁড়া করাতে হবে। আজ মনে হয় ফুপুর মনটা কোনো কারণে ভালো। ছাদে এখনও রেলিং হয়নি। প্রতি বছর জামিলুর রহমান একবার করে বলেন, এই শীতে রেলিং দিয়ে দেব। খোলা ছাদ, কখন কি হয়। শীত চলে যায়, রেলিং দেয়া হয় না। বর্ষার পানিতে শ্যাওলা পড়ে ছাদ পিছল হয়ে আছে। বুড়ো আঙুল টিপে টিপে হাঁটতে হয়। যে কোনো মুহূর্তে ছাদ থেকে মাটিতে নেমে আসার সম্ভাবনা মাথায় নিয়ে হাঁটতে মিতুর অদ্ভুত ভালো লাগে। এটা এক ধরনের পাগলামি তো বটেই। মিতুর ধারণা সব মানুষের মধ্যে কিছু কিছু পাগলামি আছে। তার মধ্যেও আছে। এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। তার পাগলামি ক্ষতিকারক পাগলামি না। আজ সে ছাদে হাঁটাহাঁটি করল না, চিলে কোঠায় চলে গেল। জামিলুর রহমান সাহেব সিঁড়ির পাশে এই ঘরটা বানিয়েছিলেন বাড়ির চাকর বাকরদের থাকার জন্য। ঘরটা মিতু নিয়ে নিয়েছে। দুটা নাম্বারিং লক দিয়ে ঘরটা তালা দেওয়া। দুটো তালা দেখে ধারণা হতে পারে ঘর ভর্তি মিতুর শখের জিনিসপত্র। আসলে ঘরটা প্রায় খালি। একটা চৌকি আছে, চৌকিতে পাটি পাতা, কোনো বালিশ নেই। চৌকির পাশে ছোট্ট টেবিল। টেবিলে কিছু খাতাপত্র, কয়েকটা বল পয়েন্ট, দুটা ফাউন্টেন পেন, কয়েকটা পেন্সিল। টেবিলের সঙ্গে কোনো চেয়ার নেই, কারণ চেয়ার বসানোর জায়গা নেই। মিতু চৌকিতে বসেই গুটগুট করে খাতায় কী সব লেখে। তবে বেশিরভাগ সময় দরজা বন্ধ করে চৌকিতে শুয়ে থাকে। মাথার কাছের ছোট্ট জানালা দিয়ে হু হু করে হাওয়া খেলে। জানালা দিয়ে আকাশ দেখা যায়। মনে হয় বাতাসটা আকাশ থেকে সরাসরি আসছে। আজ মিতু দরজা বন্ধ করে ইমনকে উড়ো চিঠি লিখতে বসল। রুলটানা কাগজে লিখলে ভালো হতো। এখানে রুলটানা কাগজ নেই, কিছু আনিয়ে রাখতে হবে। মিতুর চিঠিটা হলো এরকম: হে আমার প্রাণ সখা বুলবুল, জানগো, তোমাকে আমি প্রত্যহ কলেজে যাইতে দেখি এবং বড় ভালো লাগে। আই লাভ ইউ ভেরি ভেরি মাচ, টু মাচ, সো মেনি লাভ। তোমার সঙ্গে কবে আমার পরিচয় হইবে? আমি বড়ই নিঃসঙ্গ, এখানে নতুন আসিয়াছি।
কাহারও সঙ্গে পরিচয় হয় নাই। আগে যেখানে ছিলাম সেখানে 2টা অফার ছিল, তবে আমার পছন্দনীয় নহে। আমি দেখিতে মোটামুটি সুন্দরী, তবে একটু শর্ট। হাই হিল পরিলে বোঝা যায় না। সবাই বলে আমার চোখ খুবই সুন্দর। তুমি যেদিন বলিবে সেদিন আমার জীবন ধন্য হইবে। জানগো, তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় কুঁজো হয়ে হাঁটো কেন? আমার বান্ধবীরা তোমাকে নিয়ে হাসাহাসি করে। তারা তোমাকে দেখাইয়া আমাকে বলে, ওই দেখ, তোর কুঁজো বর যাচ্ছে। ঠাট্টা করিয়া বর বলে, তবে ইনশাল্লাহ একদিন তুমি নিশ্চয়ই আমার বর হইবে, ইহা আমার বিশ্বাস। আই লাভ, লাভ, লাভ ইউ, 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 মেনি হান্ড্রেড কিস। এবার 50+30, বিদায়, ইয়োর ওয়াইফ। চিঠি শেষ করে মিতু অনেকক্ষণ খিলখিল করে হাসল। না, এই কাগজে চিঠি লিখলে হবে না। রুল টানা কাগজ আনতে হবে এবং আরও কাঁচা হাতে লিখতে হবে। চিঠি হাতে পেয়ে ইমনের মুখের ভাব কীরকম হবে কল্পনা করতেই ভালো লাগছে। আজই যদি চিঠিটা দেওয়া যেত ভালো হতো। রেজিস্ট্রি করে পাঠালে চিঠি আসতে আসতে 7 দিনের মতো লাগবে। 7 দিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। উপায় নেই। সুপ্রভার শাড়ি বদলেছে। এখন তাকে বাচ্চা একটা মেয়ে বলেই মনে হচ্ছে। এখন মনে হচ্ছে শাড়ি না পরলেই তাকে ভালো দেখায়। সুরাইয়া বিছানায় আধ শোয়া হয়ে খবরের কাগজ পড়ছিলেন। মেয়েকে দেখে কাগজ নামিয়ে বললেন, সুপ্রভা, কাছে আয়। সুপ্রভা মার কাছে গেল। সে কিঞ্চিত আতঙ্কিত। যদিও আতঙ্কিত হবার মতো কিছু করেনি। শাড়ি খুলে ফেলতে বলা হয়েছে, সে তা করেছে। অঙ্ক নিয়ে বসা হয়নি। যার কাছে বসার কথা সে জ্বরে আধমরা হয়ে আছে, কাজেই তার পক্ষে কিছু যুক্তি আছে। বিকেলে তোর বন্ধুর বাড়িতে দাওয়াত? হুম। রাতে হুল্লোড় করার জন্য থেকে যাবার কথা? হুম। তুই যেতে চাচ্ছিস? হুম। সুপারিশের জন্য মিতুকে পীর ধরেছিস? হুল্লোড় করতে লজ্জা লাগে না? সুপ্রভা মনে মনে বলল, মোটেই লজ্জা লাগে না, বরং ভালো লাগে। ইচ্ছা করে সারাদিন হুল্লোড় করি। বাসা থেকে যদি বের হোস, আমি তো ঠ্যাং ভেঙে দেব। বদমে কোথাকার! কত বড় সাহস, পীর ধরেছে! পীরকে দিয়ে সুপারিশ করায়। আজ থেকে রাতে তুই আমার সঙ্গে ঘুমাবি। না, তোমার সঙ্গে ঘুমাবো না। বলেই সুপ্রভা চমকে উঠল। তার ধারণা ছিল কথাগুলি সে মনে মনে বলেছে। এখন দেখা যাচ্ছে মনে মনে বলেনি, শব্দ করেই বলেছে। পেন্সিলে আঁকা ছবি পছন্দ না হলে রাবার দিয়ে ঘষে তুলে ফেলা যায়। অপছন্দের কথা মুছে ফেলার কোনো ব্যবস্থা নেই। থাকলে সুপ্রভার জন্য খুব ভালো হতো। সুরাইয়া বিছানা থেকে নেমে মেয়ের চুলের মুঠি ধরলেন। তারপরই দেয়ালে মাথা ঠুকে দিলেন। তীব্র যন্ত্রণায় সুপ্রভা কিছুক্ষণের জন্য চোখে অন্ধকার দেখল। তার কপালের চামড়া কেটে গেছে, গল গল করে রক্ত পড়ছে। সুরাইয়া মেয়েকে ছেড়ে দিলেন। তিনি রক্ত সহ্য করতে পারেন না। সুপ্রভা হাত দিয়ে কপাল চেপে ঘর থেকে বের হয়ে গেল। জামিলুর রহমান একতলার বারান্দায় চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছেন। সম্প্রতি তিনি ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করেছেন। তার কাছে খবর এসেছে তার একটা ট্রাক দাউদকান্দির কাছে এক মহিলাকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। ট্রাকের ড্রাইভার পলাতক। পুলিশ ট্রাক জব্দ করে থানায় নিয়ে গেছে। ট্রাক উদ্ধারের ব্যবস্থা করতে হবে। মামলা মোকদ্দমায় টাকা যাবে, নানান ঝামেলা। ট্রান্সপোর্টের ব্যবসায় তার আশাটা খুবই অনুচিত হয়েছে। বয়স হয়েছে, ব্যবসাপাতি এখন গুটিয়ে আনার সময়। তা না করে তিনি শুধু বাড়িয়েই চলছেন। সুপ্রভাকে দেখে তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে রে? সুপ্রভা বলল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, মনে হয় কপাল ফেটে গেছে। সারাদিন আছিস দৌড়ের উপর, ব্যথা তো পাবি। দেখি হাত নামা, কপালের অবস্থা দেখি। সুপ্রভা হাত নামালো। জামিলুর রহমান আঁতকে উঠলেন। গম্ভীর গলায় বললেন, আয় আমার সঙ্গে, ডাক্তারের কাছে নিয়ে যাই। সুপ্রভা বাধ্য মেয়ের মতো বড় মামার পেছন পেছন রওনা হলো। জামিলুর রহমান সুপ্রভাকে পছন্দ করেন। শুধু পছন্দ না, বাড়াবাড়ি ধরনের পছন্দ। তিনি তার এই পছন্দের ব্যাপারটা সযতনে গোপন রাখেন। সুপ্রভার সঙ্গে দেখা হলেই ধমকের সুরে কথা বলার চেষ্টা করেন, ভুরু কুঁচকে তাকান। তারপরেও মনে হয় হৃদয়ের গোপন ভালোবাসার ব্যাপারটা ঠিক গোপন রাখতে পারেন না। খুব হাস্যকরভাবে মাঝে মাঝে তা প্রকাশ হয়ে পড়ে। তিনি তাতে অত্যন্ত অপ্রস্তুত বোধ করেন। সুপ্রভাও তার রসকসহীন কাঠ খোট্টা বড় মামাকে খুবই পছন্দ করে। যেদিন কোনো কারণে আগেই স্কুল ছুটি হয়ে যায়,
সে অবধারিতভাবে চলে যায় তার বড় মামার পুরানো পল্টনের অফিসে। জামিলুর রহমান অসম্ভব বিরক্ত হয়ে বলেন, অফিসে কি? তুই অফিসে আসিস কেন? তোকে কতবার নিষেধ করেছি অফিসে আসতে? এক্ষুনি চলে যাব মামা। একা একা মেয়েদের এখানে সেখানে যাওয়া আমার অপছন্দ। তুই এসেছিস কিভাবে? রিক্সায় না হেঁটে? হেঁটে। ফ্যানের নিচে বস। আর কোনো দিন যদি অফিসে আসিস, আমি কিন্তু সত্যি সত্যি আছাড় দেব। আচ্ছা দিও। বড় মামা, কোক খাবো। কোক খাবার জন্য এসেছিস? হুম। আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি। এরপর থেকে স্কুলেই কোক কিনে খাবি। অফিসে আসবি না। আচ্ছা। জামিলুর রহমান বিরক্ত মুখে ভাগ্নিকে কোক এনে দেন। আগে দোকান থেকে আনাতে হতো, এখন আনাতে হয় না। সুপ্রভা মাঝে মাঝে অফিসে এসে কোক খেতে চায়। শুধুমাত্র এই কারণে তিনি অফিসের জন্য একটা ফ্রিজ কিনেছেন। ফ্রিজ ভর্তি কোকের ক্যান। স্নেহ, মমতা, ভালোবাসা, এই ব্যাপারগুলি আসলেই খুব অদ্ভুত। কোনো জাগতিক নিয়মকানুনের ভেতর এদের ফেলা যায় না। জামিলুর রহমান এই মেয়েটিকে কেন এত পছন্দ করেন তা তিনি নিজে কখনো বলতে পারবেন না। সুপ্রভার কপালে দুটা স্টিচ লাগল। ফেরার পথে জামিলুর রহমান সারা পথ ভাগ্নিকে বকতে বকতে এলেন। বকা এবং উপদেশের কম্বিনেশন। সারাদিন ছোটাছুটি লাফালাফি করবি, ব্যথা তো পাবি। নিয়ম নীতির ভেতর চলতে হয় না? এত বড় যে পৃথিবী, সেও নিয়মের ভেতর দিয়ে চলে। সূর্যের চারদিকে একই পথে ঘোরে। পৃথিবী কি লাফালাফি ঝাপাঝাপি করে? সুপ্রভা বলল, মামা তুমি এমন অদ্ভুত ধরনের কথা বলবে না তো, আমার হাসি আসছে। আমি কি পৃথিবী নাকি যে লাফালাফি ঝাপাঝাপি করব না? জামিলুর রহমানের ইচ্ছা করছে মেয়েটাকে কোনো ভালো উপহার কিনে দিতে, যাতে তার মনটা খুশি হয়। কাজটা করতে তিনি লজ্জা পাচ্ছেন। কিছু কিছু মানুষ স্নেহ এবং ভালোবাসাকে চরিত্রের বিরাট দুর্বলতা মনে করেন। সেই দুর্বলতা প্রকাশিত হয়ে পড়লে তাদের লজ্জার সীমা থাকে না। সুপ্রভাকে দেখে মিতু বলল, কি রে, তোর কপালে ব্যান্ডেজ কেন? সুপ্রভা হাসি মুখে বলল, কপাল ফাটিয়ে ফেলেছি, এই জন্য কপালে ব্যান্ডেজ। কপাল ফাটালি কিভাবে? সিঁড়ি দিয়ে নামছি, হঠাৎ রেলগাড়ি ঝমঝম, পা পিছলে আলুর দম। ফাটা কপাল নিয়ে জন্মদিনে যাচ্ছিস? যাচ্ছি না আপা। যাচ্ছিস না? না। মাথায় ব্যান্ডেজ নিয়ে জন্মদিনে যাবার দরকার কি? মিতু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ তীক্ষ্ণ, ভুরু কুঁচকে আছে। মনে হচ্ছে সে রেগে যাচ্ছে। সুপ্রভা বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? মিতু বলল, সুপ্রভা, তুই আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না। কেউ মিথ্যা কথা বললে আমি সঙ্গে সঙ্গে টের পাই। এখন বল, কপাল কিভাবে ফাটলো? মা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ধাক্কা দিলেন কেন? বান্ধবীর জন্মদিনে যেতে চাচ্ছিলাম, এই জন্য। এই কারণে এখন জন্মদিনে যেতে চাচ্ছিস না? হ্যাঁ। কাপড় পর, আমি তোকে দিয়ে আসবো। আপা, থাক, আমার এখন যেতে ইচ্ছা করছে না। কোনো কথা না, আমি যেতে বলছি, তুই যাবি। আপা শোনো, মা পরে বিরাট ঝামেলা করবে। করুক ঝামেলা। আপা প্লিজ, আমি যাব না। সুপ্রভা, তুই আমার সঙ্গে ভবিষ্যতে আর কোনোদিন কথা বলবি না, এবং অবশ্যই রাতে আমার সঙ্গে ঘুমাবি না। সুপ্রভা তাকিয়ে রইল। মিতু এখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাগে এখন তার শরীর কাঁপতে শুরু করেছে। সুপ্রভা বুঝতে পারছে না মিতু আপা এত অল্পতে এমন রেগে যায় কেন। সুপ্রভা, জি। আমার ঘর থেকে তোর বালিশ জিনিসপত্র সরিয়ে নিয়ে যা। আমি ঠাট্টা করছি না, আই মিন ইট। তোমার সঙ্গে কথাও বলতে পারবো না? না। লাস্ট একটা প্রশ্ন কি করতে পারি? ভাইয়াকে যে একটা উড়ো চিঠি দেবার কথা ছিল, সেই চিঠিটা কি লেখা হয়েছে? মিতু প্রশ্নের জবাব না দিয়ে চলে গেল। সুপ্রভার খুব মন খারাপ লাগছে। রাতে মার সঙ্গে ঘুমোতে হবে ভাবতেই জ্বর এসে যাচ্ছে। ঠিক সন্ধ্যার আগে আগে ইমনের ঘুম ভাঙল। বিকেলে ঘাম দিয়ে তার জ্বর এসেছে। সকাল থেকে কিছু খায়নি, খিদেও হয়নি। জ্বর সারার সঙ্গে সঙ্গে খিদে পেট মোচড়াতে লাগলো। গরম ভাত, ডিম ভাজা এবং শুকনো মরিচ ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করলো। সে যদি বিখ্যাত কোনো ব্যক্তি হতো তাহলে ইন্টারভিউতে জিজ্ঞেস করত, আপনার প্রিয় খাবার কি? সে বলতো চিকন চালের গরম ভাত, নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল। সে বিখ্যাত কেউ নয়।
ইচ্ছে করলেই সে তার পছন্দের খাবার খেতে পারে না। তার জ্বর এখন সেরেছে, প্রচণ্ড খিদে লেগেছে, উপায় নেই। বিকেলে এই বাড়িতে ভাত থাকে না। দুপুরের খাবার শেষ হলেই বাড়তি ভাতে পানি দিয়ে দেয়া হয়। পরদিন সকালে 3টা কাজের মেয়ে নাস্তা হিসেবে পান্তা ভাত খায়। বিকেলে কাজের সময় তাদের কাছে চাইলেও তারা তার জন্য গরম ভাত রাঁধবে না। মিতুকে কি বলে দেখবে? মিতুকে বললে সে ড্রাইভার পাঠিয়ে শিং মাছ কিনিয়ে আনবে। অবশ্য নাও আনতে পারে। মিতুর কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো বলবে শিং মাছ খেতে হবে না, 1 গ্লাস দুধ খেয়ে শুয়ে থাক। খিদে কমাবার জন্য ইমন পুরো 2 গ্লাস পানি খেয়ে ফেলল। পানিতে তিতকুটে স্বাদ। তার মানে জ্বর ভাব পুরো সারেনি। খালি পেটে পানি বেশি খেলে নেশা নেশা ভাব হয়, ঘুম পায়। ইমন আবারও শুয়ে পড়ল। বিছানার চাদর এবং কাঁথাটা বদলাতে পারলে ভালো হতো। চাদরে এবং কাঁথায় জ্বর জ্বর গন্ধ। অসুখ সেরে যাবার পরে অসুখের গন্ধ নিয়ে শুয়ে থাকতে ভালো লাগে না। যদি লাগে তাহলে বুঝতে হবে অসুখ সারেনি। ইমনের শুয়ে থাকতে ভালোই লাগছে। বৃষ্টির মতো ঝমঝম শব্দ হচ্ছে, অথচ বৃষ্টি হচ্ছে না। শব্দটা আসছে কোত্থেকে? ইমনের ঘরটা বেশ বড়, তবে ঘরটা তার একার না। জামিলুর রহমানের 2 ছেলে শোভন এবং টোকনের একই শোবার ঘর। শোভনকে আপাতত বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে বলে ঘরটা এখন ইমনের। 2 ভাইয়ের বয়স 25। যমজ হলেও এদের চেহারা এবং স্বভাব চরিত্র আলাদা। শোভন ঠান্ডা স্বভাবের, টোকন উগ্র। দুজন সারাক্ষণই একসঙ্গে থাকে। শোভনকে বের করে দেয়া হয়েছে বলে টোকনও বের হয়ে গেছে। এরা জগন্নাথ কলেজে বাংলায় অনার্সে ভর্তি হয়ে কিছুদিন ক্লাস করেছিল। এখন কি করে বা কি করে না, পুরোটাই রহস্যে ঘেরা। ইমন 2 ভাইকেই বেশ পছন্দ করে। যেসব রাতে তারা থাকে না সেই সব রাতে একা একা ঘুমাতে ইমনের একটু ভয় ভয়ও লাগে। শোভনকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ইমন জানে না। তার বড় মামা এক রাতে তার ঘরে এসে বলেছেন, শোভন যদি রাতে বিরাতে তার ঘরে থাকতে আসে আমাকে খবর দিবি। যত রাতই হোক, আমাকে খবর দিবি। এই বাড়ির ত্রিসীমানায় তার আসা নিষিদ্ধ। ইমন শুধু হ্যাঁ সূচক মাথা কাত করেছে। বেশি কিছু জিজ্ঞেস করার সাহস তার হয়নি। জামিলুর রহমান ইমনের ঘর থেকে শোভনের খাটের তোশক চাদর সব সরিয়ে নিয়েছেন। শোভনের আলমিরা খুলেও জিনিসপত্র সরানো হয়েছে। টোকনের খাট বিছানা সব ঠিক আছে। ইমন শুয়ে আছে টোকনের খাটে। সন্ধ্যাবেলা ইমনের ঘুম ভাঙল মশার কামড়ে। মশা কামড়ে তার মুখ ফুলিয়ে ফেলেছে। ঘর অন্ধকার, মনে হচ্ছে গভীর রাত। দরজা জানালা বন্ধ বলে বোঝাই যাচ্ছে না মাত্র সন্ধ্যা। গভীর রাত ভেবেই ইমনের একটু ভয় ভয় করতে লাগলো। তার বাথরুমে যাওয়া দরকার। খাট থেকে নেমে বাতি জ্বালিয়ে বাথরুমে যেতেই ভয় লাগছে। মনে হচ্ছে খাট থেকে নামলেই খাটের নিচ থেকে হামাগুড়ি দিয়ে কেউ একজন এসে শীতল হাতে তার 2 পা জড়িয়ে ধরবে। এই ভয় শৈশবের ভয়। শৈশবের কিছু কিছু ভয় মানুষের সঙ্গে থেকে যায়। মানুষের বয়স বাড়ে, শৈশবের অনেক কিছুই তাকে ছেড়ে যায়, ভয়টা ছাড়ে না। ভয় পেলে অবধারিতভাবে ইমনের ছোট চাচার কথা মনে পড়ে। ছোট চাচার সঙ্গে তার দেখা হয় না প্রায় 6 বছর। দাদির মৃত্যুর পরপর হুট করে তিনি একদিন চলে যান সিঙ্গাপুর, সেখান থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে সুইডেন। তার শেষ পিকচার কার্ডটা সুইডেন থেকে পাঠানো। সুন্দরী নীল চোখা এক মেয়ে বরফ দিয়ে তুষার মানব বানাচ্ছে। পিকচার কার্ডের উল্টো দিকে এলোমেলো ভঙ্গিতে লেখা, ইমন, এখানে তেমন সুবিধা করতে পারছি না। স্পেনে এক বাঙালি পরিবার থাকে, তাদের সঙ্গে ভালো যোগাযোগ হয়েছে। তারা স্পেনে যেতে আমাকে উৎসাহিত করছেন। কি করব বুঝতে পারছি না। আমার সিদ্ধান্ত, চিঠি দিয়ে জানাবো। সুইডেনের ঠিকানায় আপাতত কোনো চিঠি দিবি না, কারণ আমি আগামীকাল বাসা বদলাবো। সুপ্রভাকে আমার স্নেহ দিবি। সে কত বড় হয়েছে। ইতি, তোর ছোট চাচা। ছোট চাচার কাছ থেকে আসা এই শেষ চিঠি। ইমনের ছোট চাচার কর্মকাণ্ডে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছেন সুরাইয়া। তিনি গম্ভীর গলায় এখন প্রায়ই বলেন, বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া হচ্ছে তোদের বংশগত রোগ। তোর বাপ যেমন উধাও হয়েছে তোর চাচাও তাই করেছে। তোদের পূর্বপুরুষের উদাহরণ খুঁজলে দেখবি তারাও এই কাণ্ড করেছে। তোদের গোষ্ঠী হলো ভবঘুরের গোষ্ঠী। আমি যে গোড়া থেকেই বলছি তোদের বাবা ভালো আছে, যথাসময়ে উপস্থিত হবে, এই কথাটা প্রমাণ হলো তো। মাঝে মাঝে ইমনের মনে হয় মার কথা শেষটায় সত্যি সত্যি ফলে যাবে। কোনো এক গভীর রাতে বাবা এসে উপস্থিত হবেন। ইউনিভার্সিটির ভর্তি ফর্মে বাবার নাম লিখতে হয়। সেখানে সে লেখেনি মরহুম
হাসানুজ্জামান। মরহুম শব্দ লিখতে তার ইচ্ছে করে না। বাবা যদি কোনোদিনই না ফেরে, তাহলে হয়তো সে কোনোদিনই লিখতে পারবে না। বাবা, মরহুম হাসানুজ্জামান। ইমনের বয়স যখন ৮০ হয়ে যাবে, তখন কি পারবে? না, তখনও পারবে না। অদ্ভুতভাবে একজন মরণশীল মানুষ অমর হয়ে যাচ্ছে। খুট করে দরজা খুলল। সুপ্রভা মাথা বের করে বলল, ভাইয়া, ঘর অন্ধকার করে বসে আছো কেন? জ্বর কমেছে? ইমন বলল, হুম। কিছু খাবে? খিদে লেগেছে? স্যুপ খাবে? স্যুপ? আমার জন্য বড় মামা স্যুপ আনিয়েছেন। আমার খেতে ইচ্ছা করছে না। তোমাকে গরম করে এনে দেব? দে। ভাইয়া, তোমার মুখ কেমন যেন ফুলে লাল হয়ে আছে। মনে হয় হাম উঠেছে। হাম না, মশা কামড়েছে। বাতি কি নিভিয়ে দিয়ে যাব না জ্বালা থাকবে? জ্বালা থাকুক। মিতু আপা কি তোমার ঘরে এসেছিল? না। ইমন বোনের ব্যান্ডেজ করা কপাল দেখছে। এর মধ্যে একবারও জিজ্ঞেস করেনি কপালে কি হয়েছে। সুপ্রভার ধারণা তার মা যেমন অদ্ভুত, তার ভাইয়াও অদ্ভুত। জগতের কোনো কিছুতেই তার কিছু হয় না। সুপ্রভা যদি কোনো কারণে হঠাৎ মরে যায়, সেই খবর ভাইয়ার কাছে পৌঁছলে সে এসে উকি দিয়ে দেখবে, তারপর নিজের ঘরে ঢুকে দরজা টরজা বন্ধ করে বই নিয়ে বসবে। অন্যের বেলাতে সে যেমন উদাসীন, তার নিজের বেলাতেও উদাসীন। প্রচণ্ড জ্বর হলেও কাউকে বলবে না আমার জ্বর। কাঁথা গায়ে দিয়ে চুপচাপ শুয়ে থাকবে। খিদে লাগলে বলবে না আমার খিদে লেগেছে। সবচেয়ে যেটা ভয়ঙ্কর, মুখে হাসি নেই। কত মজার মজার ঘটনা চারপাশে ঘটছে, সে দেখবে কিন্তু হাসবে না। সুপ্রভার প্রায়ই ইচ্ছে করে এমন অদ্ভুত কিছু তাদের সংসারে ঘটুক, যা দেখে ইমন হো হো করে হেসে উঠবে। সেই হো হো হাসির ছবি সে চট করে ক্যামেরায় তুলে ফেলবে। ভাইয়া, হুম, সুনামগঞ্জের পাগলা পীর সাহেবের কথা তোমার বিশ্বাস হয়? তার কোন কথা? ওই যে সে মাকে বলে গেল, বাবা বেঁচে আছেন, তোমার যেদিন বিয়ে হবে সেদিন ফিরে আসবেন। না, পীররা এই জাতীয় কথা সবসময় বলে। দিন তারিখ মিলিয়ে বলে না। তারা বলে ফিরে আসবে, কবে আসবে তা বলে না। পাগলা পীর সাহেব কিন্তু কবে ফিরবেন তা বলেছেন। আরে, এই পীর অন্যদের চেয়ে বোকা। আমার কেন জানি মনে হয় পীর সাহেবের কথা সত্যি হবে। তোমার যেদিন বিয়ে হবে সেদিন বাবা সত্যি সত্যি উপস্থিত হবেন। উপস্থিত হলে তো ভালোই। সুপ্রভা খানিকক্ষণ ইতস্তত করে বলল, সবচেয়ে ভালো হয় তুমি যদি এখন বিয়ে করে ফেলো। বাবাকে আমরা তাহলে তাড়াতাড়ি পেয়ে যাব। তুমি যত দেরিতে বিয়ে করবে বাবাকে তত দেরিতে পাবো। ইমন তার বোনের দিকে তাকালো, কিছু বলল না। তার তাকানো দেখে বোঝা যাচ্ছে প্রসঙ্গটা তার মনে ধরছে না। সুপ্রভা অন্য প্রসঙ্গে চলে গেল। চোখ মুখ গম্ভীর করে বলল, শোভন ভাইয়ারা কি রাতে মাঝে মধ্যে আসে? না। আমার সঙ্গে একদিন দেখা হয়েছিল, আমি রিক্সা পাচ্ছিলাম না, রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি লাল রঙের একটা গাড়ি এসে একেবারে আমার গা ঘেঁষে থেমেছে। প্রথম তো আমি ভয়ই পেয়ে গেলাম, তারপর দেখি পিছনের সিটে টোকন ভাইয়া আর শোভন ভাইয়া। আমাকে দেখেই শোভন ভাই দিলেন এক ধমক, এখানে দাঁড়িয়ে আছিস কেন? শোভন ভাইয়ের কি যে স্বভাব, এমন ঠান্ডা মানুষ অথচ ধমক ছাড়া কথা বলতে পারে না। আমি বললাম রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। তারপর বললাম, শোভন ভাইয়া তোমার সাথে যখন গাড়ি আছে তখন গাড়ি করে আমাকে নামিয়ে দাও। ভাইয়া বললেন আমার ঠেকা পড়েছে, বলেই হুশ করে গাড়ি নিয়ে চলে গেলেন। দুজনই দাড়ি রেখেছে, মুখ ভর্তি দাড়ি, দেখে চেনাই যায় না, চেহারা একদম বদলে গেছে। ছেলেদের কত মজা, ইচ্ছা করলেই দাড়ি রেখে তারা চেহারা বদলে ফেলতে পারে। আমরা মেয়েরা সেটা পারি না। ঠিক না ভাইয়া? হুম। মেয়েদেরও দাড়ি গোঁফ গজানোর সিস্টেম থাকলে ভালো হতো, হতো না ভাইয়া? কি জানি, বুঝতে পারছি না। আমার কথা শুনতে কি তোমার বিরক্ত লাগছে? না। তাহলে এরকম বিরক্ত বিরক্ত ভাব করে বসে আছো কেন? ইমন জবাব দিল না। সুপ্রভা তার সঙ্গে প্রচুর কথা বলে। ইমনের ইচ্ছা করে কথা বলতে, কেন জানি বলা হয় না। সে শুধু শুনেই যায়। সুপ্রভার কপালে ব্যান্ডেজ। কিভাবে ব্যথা পেল জানতে ইচ্ছা করছে, কিন্তু জানার জন্য প্রশ্ন করতে ইচ্ছা করছে না। ইমন যখন ঠিক করলো এখন সে জানতে চাইবে, তখনই সুপ্রভা চলে গেল। ইমনের মনে হলো ভালোই হয়েছে, প্রশ্ন করতে হলো না। রাতে সুপ্রভা মার সঙ্গে ঘুমোতে এলো। বালিশ নিয়ে এসে ঝুপ করে বিছানায় পড়ে গেল। পড়ার সময় শব্দ একটু বেশি হলো। আতঙ্কে সুপ্রভা কিছুক্ষণ চুপ করে রইল।
এই বোধহয় মা একটা ধমক দিলেন। সুরাইয়া ধমক দিলেন না, বরং উল্টো হলো। স্বাভাবিক গলায় বললেন, সুপ্রভা, আয় চুল বেঁধে দেই। রাতে টান টান করে চুল বেঁধে না দিলে চুল বড় হয় না। সুপ্রভা মার কাছে চুল বাঁধতে গেল। মার মেজাজ এখন মনে হচ্ছে ভালো। এই ভালোটা কতক্ষণ থাকবে বলা যায় না। এমন কোনো যন্ত্রপাতি যদি থাকতো যা আগেভাগে মেজাজের খবর জানায়, তাহলে খুব ভালো হতো। যন্ত্রটা সুপ্রভা ফিট করে রাখত। যন্ত্র হয়তো এরকম আগেভাগে ওয়ার্নিং দিচ্ছে, 4 নম্বর দূরবর্তী বিপদ সংকেত, সাবধানে কথা বলতে হবে, সামনে না যাওয়াই ভালো, দূরে দূরে থাকুন। 10 নম্বর মহাবিপদ সংকেত, আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিন, মিতুর কাছে কিংবা বড় মামার কাছে চলে যান। সুপ্রভা, কি মা? এখন থেকে রাতে আমার সঙ্গে ঘুমোবি। সুপ্রভার মুখ শুকিয়ে গেল। মা পেছন থেকে চুল আঁচড়াচ্ছেন বলে শুকনো মুখ দেখতে পেলেন না। সুপ্রভা নকল খুশি খুশি গলায় বলল, আচ্ছা। একা ঘুমুলে হঠাৎ খুব ভয় ভয় লাগে। পরশু রাতে খুব ভয় পেয়েছি। সুপ্রভা কিছু বলল না। মা কেন ভয় পেয়েছেন জানতে ইচ্ছে করছে না। টান টান করে বেনি বাঁধছেন, তার কষ্ট হচ্ছে, কিন্তু মুখে বলতে পারছে না। পরশু রাতে কি হয়েছে শোন। হঠাৎ ঘুম ভাঙলো, শুনি বৃষ্টি হচ্ছে। মাথার কাছের জানালা দিয়ে হাওয়া আসছে, বৃষ্টির ছাটও আসছে। ভাবলাম উঠে গিয়ে জানালা বন্ধ করি। উঠতে ইচ্ছা করছিল না। তখন ভাবলাম তোর বাবাকে বলি জানালা বন্ধ করতে। সুপ্রভা বিস্মিত হয়ে বলল, বাবাকে বলি মানে? বাবা কোথায়? এটাই তো কথা। আমি পরিষ্কার দেখছি তোর বাবা উল্টো দিকে মুখ করে আমার পাশে ঘুমিয়ে আছে। সব সময় যেভাবে ঘুমায় সেইভাবে ঘুমোচ্ছে। বালিশ থেকে মাথা নেমে গেছে, হাঁটু চলে এসেছে বুকের কাছে, চাদরটা কোমর পর্যন্ত দেওয়া। সবকিছু এত পরিষ্কার যে বাস্তবও এত পরিষ্কার না। তোর বাবা যে হারিয়ে গেছে তার কোনো খোঁজ নেই, এইসব কিছুই তখন আমার মনে নেই। আমি হাত বাড়িয়ে তাকে ডাকতে যাব, তখন বজ্রপাত হলো। আমি চমকে উঠলাম। হঠাৎ মনে পড়লো, আরে তাই তো, তোর বাবাকে এখানে দেখবো কেন? তখন দেখি কিছু নেই, বিছানা খালি। প্রচণ্ড ভয় পেয়েছিলাম। ভয় পাবারই কথা, আমার তো শুনেই ভয় লাগছে, বুক ধকধক করছে। সুরাইয়া সহজ গলায় বললেন, বিছানায় তোর বাবাকে শুয়ে থাকতে দেখা নতুন কিছু না, আমি প্রায়ই দেখি। কি বলছো তুমি? তোর যখন 2 মাস বয়স, তখন পরপর কয়েক রাত দেখেছি। সুপ্রভা মনে মনে বলল, মা তোমার মাথা খারাপ, পুরোপুরি খারাপ। রাতে তোমার সঙ্গে ঘুমোতে এই জন্যই আমার ভয় লাগে। কোনো একদিন তুমি হয়তো আমাকে ভূত মনে করে গলা টিপে ধরবে। কোনো পীর ফকিরের কাছ থেকে তোমার জন্য তাবিজ আনা উচিত, কিংবা ডাক্তার দিয়ে চিকিৎসা করানো উচিত। ছেলে পাগলের চেয়ে মেয়ে পাগল ভয়ঙ্কর। সুপ্রভার স্কুলের আশেপাশে একটা মেয়ে পাগল থাকে। সে প্রায়ই হাতে একটা থান ইট নিয়ে মানুষজনকে তাড়া করে। সুপ্রভা আর মিনা একদিন স্কুল ছুটির পর আসছিল। পাগলিটা হঠাৎ থান ইট হাতে তাদের তাড়া করল। সুপ্রভা একসময় হুমড়ি খেয়ে পড়ে গেল। কি আশ্চর্য কাণ্ড! পাগলিটা এসে তাকে টেনে তুলে গম্ভীর গলায় বলল, সাবধানে চলবি। বলেই সে ইট হাতে তাড়া করতে লাগলো মিনাকে। তার মা পাগল হয়ে গেলে কি এইরকম কাণ্ড কারখানা করবে? ধান ইট নিয়ে তাড়া করবে তাকে আর ভাইয়াকে? কি ভয়ঙ্কর! সুপ্রভা, জি মা। তোর নাম তোর বাবার রাখা, এটা কি জানিস? বাবা কিভাবে রাখবেন? আমার জন্মই তো হলো তার নিখোঁজ হবার পর। ইমন যখন আমার পেটে, তখন তোর বাবার ধারণা হলো আমার মেয়ে হবে। সেই মেয়ের নাম কি রাখা হবে তার জন্য সে অস্থির হয়ে পড়ল। অফিস থেকে প্রতিদিনই একটা দুটা নাম নিয়ে ফেরে। রাতে ঘুমোতে যাবার সময় বলে, এই নামটা তোমার কেমন লাগে? আমি শুধু হাসি। হাসো কেন? তোর বাবার কাণ্ড দেখে হাসি। এরকম গম্ভীর মানুষ, অথচ ভেতরে ভেতরে ছেলে মানুষ। শেষটায় নাম ঠিক করলো সুপ্রভা। আমার সুরাইয়া থেকে সু নিয়ে সুপ্রভা। সুপ্রভা হাই তুলতে তুলতে বলল, তোমার সুরাইয়া থেকে সু নিয়ে আর বাবার হাসানুজ্জামানের হা নিয়ে সুহা নাম রাখলে ভালো হতো, নতুন ধরনের হতো। সুহার কি কোনো অর্থ আছে নাকি? তাহলে হাসু। হাসুর অর্থ আছে, যে হাসে। আর আমি তো সেরকমই, সবসময় হাসি। তুই সবসময় হাসিস? হ্যাঁ। স্কুলে আমার নাম কি জানো মা? আমার নাম মিস এলজি। এলজি মানে?
এলজি হলো লাফিং গ্যাসের সংক্ষেপ। আমাদের ক্লাসের আর একটা মেয়ে আছে, তার নাম মিস এইচ এম। এইচ এম মানে? এইচ এম মানে হনুমানমুখী। ওর মুখটা দেখতে হনুমানের মতো। তোরা কি স্কুলে পড়াশোনা বাদ দিয়ে সব সময় ঠাট্টা ফাজলামি করিস? সুরাইয়ার গলা কেমন যেন কঠিন হয়ে আসছে। কথাবার্তা চালানো আর ঠিক হবে না। বিপদ মাপার যন্ত্রটায় একটু পরপর লাল বাতি জ্বলছে। বিপদ মাপা যন্ত্র বলছে, 2 নাম্বার সতর্ক সংকেত, ঘুমিয়ে পড়ার ভান করো। সুপ্রভা ঘুমের ভান করলো। ভারী নিঃশ্বাস ফেলা শুরু করলো। ঘুমের ভান সে খুব ভালো করতে পারে। ঘুমের মধ্যে মানুষ যেমন বিড়বিড় করে কথা বলে, সে তাও পারে। মনে হয় বড় হলে সে খুব নামকরা অভিনেত্রী হবে। দরজায় খুটখুট শব্দ। ইমন ঘুমিয়ে পড়েছিল। খুটখুট শব্দে ঘুম ভাঙল। দরজার ওপাশ থেকে টোকনের গলা শোনা গেল। ইমন, দরজা খোল। রাত 2টা না বাজতেই ঘুমিয়ে পড়লি? পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হবি কিভাবে? ইমন দরজা খুলল। 2 ভাই হাসি মুখে দাঁড়িয়ে। কাউকেই চেনা যাচ্ছে না। মাথার চুল প্রায় একদম কদম ছাট করা। দুজনেই দাড়ি রেখেছে, গোঁফ রেখেছে। শোভন বলল, চিনতে পারছিস? আরে আমরাই আমাদের চিনি না, তুই চিনবি কিভাবে? যা ফ্রিজ খুলে দেখ খাবার টাবার কিছু আছে কিনা। খিদে জীবন যাচ্ছে। ইমন বলল, রাতে থাকবে? শোভন বলল, এখনো বুঝতে পারছি না। হেভি একটা গোসল দেব। 7 দিন গোসল করিনি, গা থেকে পাঠার মতো গন্ধ আসছে। কাছে আয়, শুকে দেখ। শোভন হাসছে, তার সঙ্গে টোকনও হাসছে। ইমনেরও খুব মজা লাগছে। ইমনের মনে হচ্ছে এই 2 ভাই তো আসলে সুখেই আছে। মনের সুখে ঘুরে বেড়াচ্ছে, যা করতে ইচ্ছা হয় করছে। এই দাড়ি রেখে ফেলছে, এই মাথা কামিয়ে ফেলছে। ঘরবাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফ্রিজে বাসি খাবার যা পাওয়া যাবে তাই খাবে। ইচ্ছা হলে ঘুমোবে, ইচ্ছা না হলে রাতেই চলে যাবে। শোভন বাথরুমে ঢুকে পড়েছে। বাথরুমের দরজা খোলা, শাওয়ার ফুল স্পিডে ছেড়েছে। ঝড়ের মতো শব্দ হচ্ছে। ইমনের দায়িত্ব ফ্রিজ থেকে খাবার আনা। ইমন যাচ্ছে না, কারণ শোভন যখন বাথরুমে গোসল করে তখন ইমন বাথরুমের আশেপাশে থাকতে খুব পছন্দ করে। শোভনের স্বভাব হচ্ছে গায়ে পানি ঢালতে ঢালতে গান করা। কোনো গানই সে পুরোটা জানে না। 2 লাইন 4 লাইনের গান। এই 1 লাইনের রবীন্দ্রসঙ্গীত, কুসুমে কুসুমে চরণ চিহ্ন। তারপরে আবার হয়তোবা কোনো একটা হিন্দি গানের 2 লাইন, বাচুপানকে দিন ভুলানা দেনা। ইমনের ধারণা বাংলাদেশের শোভন ভাইয়ের চেয়ে ভালো গানের গলা আর কারো নেই। শোভন বাথরুম থেকে চেঁচিয়ে বলল, ইমন, তোকে না খাবারের ব্যবস্থা করতে বললাম, তুই দাঁড়িয়ে আছিস কেন? যাচ্ছি। ওই গানটা গাও না। কোনটা? ওই যে বাকের ভাইয়ের গানটা, হাওয়া মে উঠতা যায়। কথা ভুলে গেছি, তোকে যা করতে বলছি কর। যদি দেখিস ফ্রিজে কিছু নেই তাহলে কাঁচা ডিম নিয়ে আসবি। কাঁচা ডিম লবণ দিয়ে খেতে মারাত্মক টেস্ট। ইমন তবুও যাচ্ছে না। শোভন ভাইয়া বাকের ভাইয়ের গানের 1-2 লাইন অবশ্যই গাইবে, তারপর সে যাবে। শোভন শীষ দিতে দিতে হাওয়া মে উড়তা যায় গানটা ধরল। ইমনের রীতিমতো ঈর্ষা হচ্ছে। কাউকে কাউকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে পাঠান কেন? ফ্রিজে অনেক খাবার ছিল। সকালের নাস্তা খিচুড়ি রাতেই রেঁধে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছে। খিচুড়ির সঙ্গে গোস্ত জমে শক্ত হয়ে আছে। 2 ভাই তাই খুব তৃপ্তি করে খেলো। ইমন বলল, তোমরা কি আজ রাতেই চলে যাবে? টোকন হ্যাঁ সূচক মাথা নাড়ল। শোভন বলল, তোর কাছে একটা জিনিস রেখে যাব, কাপড় দিয়ে মোড়া। খবরদার খুলে দেখবি না ভেতরে কি, সাবধানে রাখবি। আচ্ছা। ইউনিভার্সিটিতে তোর কোনো সমস্যা হচ্ছে না তো? কি সমস্যা? ইউনিভার্সিটিটা হয়েছে রাজনীতির আখড়া। এ ওকে মারছে, ও তাকে ধমকাচ্ছে। তোকে যদি কেউ কিছু বলে আমাদের বলিস, ভুঁড়ি গালিয়ে পেটের ফোটকা বের করে ফেলবো। ইমন হাসছে। শোভন বিরক্ত গলায় বলল, হাসছিস কেন? ইমন বলল, মানুষের ফোটকা থাকে না, ফোটকা থাকে মাছের। শোভন বলল, আর নাড়ি ভুঁড়ি এবং ফোটকা একই জিনিস। খাওয়া শেষ করে 2 ভাই রাত 3টার দিকে চলে গেল। বাকি রাতটা ইমনের ঘুম হলো না। তার বারবার মনে হলো সে একটা ভুল করেছে। তারও উচিত ছিল এই 2জনের সঙ্গে চলে যাওয়া।